হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব পার্লামেন্টারি কমিটি সম্পর্কে, অর্থাৎ সংসদীয় কমিটি সমূহ সম্পর্কে। এখন তোমাদের জানতে হবে এখানের মধ্যে কিন্তু আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিংস কমিটি, এসসি ও এসটিদের কল্যাণের জন্য কমিটি এবং ডিপার্টমেন্ট ভিত্তিক স্থায়ী কমিটি, এই সবগুলোর বিস্তারিত আলোচনা করব। প্রথমে আগে শ্রেণী বিভাগ দেখব, আর তার আগে দেখব যে এই পার্লামেন্টারি কমিটিটা কী বা কিসের জন্য এটা তৈরি করা হয়। তাহলে এই পার্লামেন্টারি কমিটি এর জন্যই তৈরি করা হয়। দেখো, আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের কিন্তু অনেক কাজ। আমাদের দেশের যে শাসনতন্ত্র আছে তাকে পরিচালনা করার জন্য পার্লামেন্টের কিন্তু এতটা সময় নেই, এতটা সময়ও নেই এবং বিশেষজ্ঞও কিন্তু এতটা নেই। তার জন্য কমিটি বানিয়ে দেওয়া হয়, পার্লামেন্টে কতগুলি কমিটি বানিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক কমিটিকে কিছু কিছু কাজ দিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে, পার্লামেন্টের সময়ও বেঁচে যাবে আর সেই কার্যটা সুষ্ঠুভাবে আর কি সম্পাদন হবে। তাহলে পার্লামেন্ট এই কমিটিগুলি গঠন করে কিসের জন্য? যাতে পার্লামেন্টের কাজে সুবিধা হয়। ঠিক আছে, এই কমিটিগুলিকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হবে। এই প্রত্যেক কমিটি নিজেদের দায়িত্ব পালন করে সেই রিপোর্টটা পার্লামেন্টে পেশ করবে। তাহলে কি হবে, যে পার্লামেন্টের সময়ও বেঁচে যাবে। তাহলে প্রথমে দেখো এই পার্লামেন্টারি কমিটিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, একটা হচ্ছে অ্যাডহক কমিটি। স্ট্যান্ডিং কমিটি যাকে স্থায়ী কমিটি বলে, আর অ্যাডহক কমিটি যাকে অস্থায়ী কমিটি বলে। এখন স্থায়ী কমিটি কোনগুলো আর অস্থায়ী কমিটি কোনগুলো দেখো, শ্রেণী বিভাজন। স্থায়ী কমিটির মধ্যে পড়ে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিংস কমিটি, তারপরে এসসি ও এসটিদের কল্যাণের জন্য কমিটি, তারপরে ডিপার্টমেন্ট ভিত্তিক স্থায়ী কমিটি। এগুলো হয়ে গেল কিছু আর কি স্থায়ী কমিটি। আরও স্থায়ী কমিটি আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই স্থায়ী কমিটিগুলি, এগুলোই কিন্তু আমি একটু পরে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তোমরা একটু সবুর করো। দেখো, তাহলে এই প্রত্যেকটির পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে এস্টিমেট কমিটি আর এখানে পাবলিক আন্ডারটেকিংস, এই যে তিনটি কমিটি, এই তিনটি কমিটিকে বলা হয় অর্থাৎ আর্থিক বিষয়ে এই তিনটি কমিটি গঠন করা হয়, অর্থাৎ এই তিনটিকে বলা হয় আর্থিক কমিটি, আর্থিক বিষয়ে কমিটি। ঠিক আছে, তারপরে দেখো অস্থায়ী কমিটি অর্থাৎ অ্যাডহক কমিটি। এর মধ্যে দুটি পড়ে, একটা হচ্ছে ইনকোয়ারি কমিটি, একটা হচ্ছে অ্যাডভাইজরি কমিটি। তাহলে এই স্ট্যান্ডিং কমিটি বা স্থায়ী কমিটি কোনগুলি তোমরা জানলে। যে স্থায়ী কমিটি কি হয়, যে স্থায়ী কমিটি কিন্তু কোনো একটা কাজ করার পরে তাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না। স্থায়ী কমিটিগুলি কিন্তু স্থায়ী থাকে, অর্থাৎ প্রত্যেক বছর অন্তর অন্তর শুধু কমিটিগুলির মধ্যে সদস্য পদ এবং চেয়ারম্যানশিপের কিন্তু পরিবর্তন ঘটে। এমনিতে কিন্তু এই কমিটিগুলি থেকে যায়। কিন্তু যে অ্যাড হক কমিটিগুলি আছে, অর্থাৎ অস্থায়ী কমিটিগুলি, এই কমিটিগুলি যেই উদ্দেশ্যে এই কমিটিগুলি গঠন করা হয়, সেই উদ্দেশ্য যদি পূরণ হয়ে যায়, তখন এই অ্যাড হক কমিটি অর্থাৎ অস্থায়ী কমিটিকে ভেঙে দেওয়া হয়, অর্থাৎ সেই কমিটির আর কোনো অস্তিত্বই থাকে না। তাহলে বোঝা গেল, স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ স্থায়ী কমিটি গঠন করা হয়। ঠিক আছে, কোনো একটা উদ্দেশ্য যদি আর কি পূরণ হয়েও যায় স্থায়ী কমিটিগুলির, সেই কমিটি কিন্তু থেকে যায়। শুধুমাত্র এক বছর পর পর সেই কমিটিতে সদস্যপদ এবং চেয়ারম্যানশিপের পরিবর্তন ঘটে। কিন্তু অস্থায়ী কমিটি অর্থাৎ অ্যাড হক কমিটিতে কি হয়, যেই উদ্দেশ্যে সেই কমিটিটা গঠন করা হবে, সেই উদ্দেশ্য পূরণের পর সেই কমিটিটাকে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ সেই কমিটির কোনো অস্তিত্ব থাকবে না। বোঝা গেল? এখন দেখো, এখানের মধ্যে চারটি কমিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে তোমাদের জানতেই হবে। ঠিক আছে, দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে টোটাল 22 জন সদস্য থাকে। ঠিক আছে, 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তাতে সদস্য সংখ্যা হচ্ছে 22 জন থাকে, অর্থাৎ এই কমিটিতে 22 জন সদস্য থাকে। তার মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে থাকে 7 জন সদস্য। দেখো, মন্ত্রিসভার সদস্য নন। এই কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যে সদস্যরা থাকবেন, অর্থাৎ লোকসভা থেকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন, এই সদস্যরা কিন্তু মন্ত্রিসভার সদস্য হওয়া যাবে না। অর্থাৎ মন্ত্রিসভার সদস্য কারা? দেখো, লোকসভাতে প্রথমে 5 বছর পর পর লোকসভার নির্বাচন হয়। যেমন বর্তমানে লোকসভার যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে 543। এই 543টি সিটের মধ্যে যে এই সিটের অর্ধেকের বেশি পায়, অর্থাৎ 272টি সিট পায়, ঠিক আছে, সেই সরকার বানায়। আর তখন যে সরকার বানায় তার কি থাকে, তার মন্ত্রিসভা থাকে, অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার থাকে। তাহলে সেই মন্ত্রীরা কিন্তু এই
পাবলিক অ্যাকাউন্টস কমিটির কিন্তু সদস্য থাকতে পারবেন না, ঠিক আছে, কারণ তারাই তো টাকা পয়সা খরচ করবে। তাহলে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি এখনই দেখব, ঠিক আছে। এই যে সিএজি এর রিপোর্ট পরীক্ষা এবং সরকারের ব্যয় নির্বাহের ক্ষতি এবং অনিয়ম তুলে ধরে। তার আগে দেখো যে এই যে সদস্যরা, তাহলে এই কথাটা মনে রাখবে যে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কিন্তু কোনো কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারবে না, শুধুমাত্র লোকসভাতে কেন্দ্রীয় মন্ত্রী বাদে অন্যান্য যে কোনো সদস্য থেকে 15 জন আসবে এবং রাজ্যসভার থেকে 7 জন আসবে। আর তারা কিন্তু একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন, ঠিক আছে। তাহলে এই যে সদস্যরা এরা কিভাবে নির্বাচিত হন, যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন, অর্থাৎ এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা কিন্তু এরা নির্বাচিত হন। অর্থাৎ এখানের মধ্যে আর কি লোকসভাতে সদস্য সংখ্যা বেশি, তাই লোকসভার থেকে বেশি সংখ্যক সদস্য থাকবে এই কমিটিতে। রাজ্যসভায় সদস্য সংখ্যা কম, তাই রাজ্যসভার থেকে কম সদস্য সংখ্যা থাকবে, এটাই হচ্ছে, ঠিক আছে। তাহলে ভারতের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা মাত্রই বললাম যে 543, আর রাজ্যসভায় বর্তমানে আছে হচ্ছে 245 জন। তাহলে লোকসভাতে বেশি সংখ্যক আর কি সদস্য আছে, তাই এই কক্ষ থেকে অর্থাৎ পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা থেকে কিন্তু বেশি সদস্য থাকবে, অর্থাৎ 15 জন সদস্য থাকবে। এবং রাজ্যসভায় 245টি সিট আছে, অর্থাৎ 245 জন সদস্য আছে, তাই এই কক্ষ থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 7 জন সদস্য থাকবে। তো এর জন্যই বলা হয়েছে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে, অর্থাৎ যেখানে সদস্য সংখ্যা বেশি সেই তার অনুপাতের ভিত্তিতে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে আর কি সদস্য আর কি নির্বাচিত হবে। বোঝা গেল? তাহলে এর কাজ কি? সিএজির রিপোর্ট পেশ করা আর কি পরীক্ষা করা। দেখো সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই যে সিএজির কাজ কি? সিএজির কাজই হচ্ছে যে সরকার কোথায় কত টাকা খরচ করলো তার হিসাব নিকাশ করা, কিন্তু ঠিক আছে, হিসেব একটা রিপোর্ট পেশ করে, সেটা কিন্তু সিএজির রিপোর্ট কিন্তু রাষ্ট্রপতির কাছে দেয়। সিএজি সরকার কোথায় কত টাকা ব্যয় করলো তার হিসাবের একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা কিন্তু রাষ্ট্রপতির কাছে দেন। কিন্তু রাষ্ট্রপতির অত সময় কোথায় যে প্রত্যেকটা রিপোর্টের পেজ উল্টে দেখবে? তার জন্য রাষ্ট্রপতি কি করে? রাষ্ট্রপতি এই কমিটির কাছে, অর্থাৎ এই কমিটি রাষ্ট্রপতির থেকে এই যে সিএজির রিপোর্টটা সেটা দেখে নেয়। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা, অর্থাৎ এই কমিটি কি করে, যে সিএজি যে রিপোর্টটা পেশ করে না, সিএজি কিসের রিপোর্ট পেশ করে? যে সরকার কোথায় কত টাকা খরচ করলো, তাহলে সেই রিপোর্টটা কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেটাতে আর কি পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে। তাই এটাই লেখা আছে যে সিএজি এর রিপোর্ট পরীক্ষা এবং সরকারের ব্যয় নির্বাহের ক্ষতি ও অনিয়ম তুলে ধরে। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পাবলিকের যে টাকা অ্যাকাউন্টস কমিটি, এটা হচ্ছে আর্থিক সম্পর্কিত একটা কমিটি। অর্থাৎ সরকার কোথায় কত টাকা খরচ করলো, যদি বেশি খরচ করে ফেলে, ধরো কোনোটা ব্যয় হবে কোনো কিছুতে, রাস্তা তৈরি হবে, সেই রাস্তার জন্য বলা হয়েছে যে 400 কোটি টাকা বা 4,000 কোটি টাকা কি হবে, যে খরচ হবে, ঠিক আছে। কিন্তু রাস্তা তৈরি করতে কত টাকা লাগলো, যে সেখানে 2000 কোটি টাকায় রাস্তা পূরণ হয়ে গেল, আর 2000 টাকা আর কি 2000 কোটি টাকা সরকার পকেটে ঢুকিয়ে নিল মন্ত্রীরা। তাহলে তার জন্য সেটা যাতে না হয় তার জন্য এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির গঠন করা হয়েছে। অর্থাৎ এখানের মধ্যে কোথায় কত টাকা খরচ হয়েছে, রাস্তা তৈরিতে কত টাকা লেগেছে, সরকার কত টাকা আর কি ভারতের যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কত টাকা বের করেছে, তা কিন্তু সব এই সিএজি অর্থাৎ এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু সমস্ত রিপোর্ট কিন্তু পেশ করে। তাহলে সেই রিপোর্টটা পরীক্ষা এবং সেটা সরকারের যে ব্যয় এবং নির্বাহের যে ক্ষতি অনিয়ম তুলে ধরে, সেটা কিন্তু রিপোর্ট এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি কিন্তু রিপোর্ট পেশ করে সংসদে অর্থাৎ পার্লামেন্টে। কিন্তু সিএজি কিন্তু রিপোর্ট পেশ করে সংসদে না, সিএজি রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে। আর রাষ্ট্রপতির কাছ থেকে সেই যে সিএজি রিপোর্টটা পেশ করে রাষ্ট্রপতির কাছ থেকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টটা সম্পর্কে সেই রিপোর্টটাতে পরীক্ষা নিরীক্ষা করে। দেখো এই কমিটির প্রধান বিরোধী দলের নেতা হন, অর্থাৎ এই কমিটিতে যে চেয়ারম্যান হন তিনি কিন্তু বিরোধী দলনেতা হন। কেন হন? তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যদি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থাৎ আর কি সরকারের সদস্যরাই এখানের মধ্যে যদি নেতা হন অর্থাৎ চেয়ারম্যান হন, তাহলে সরকারের নেতারাই নিজেদের কোথায় কত টাকা খরচ হয়েছে নিজেরাই পরীক্ষা করছে, সেটা তো মানা যায় ঠিক না।
নিজেরা কত টাকা কোথায় খরচ করেছে সেটার জন্য বিরোধী দলনেতা কিন্তু তাকে প্রদান করা হয়। তাহলে বিরোধী দলনেতা কি করবে, যে সরকার কোথায় কত টাকা খরচ করেছে তা কিন্তু আর কি ধরিয়ে দিতে সাহায্য করবে। তারপরে দেখো অধ্যক্ষের অধীনে কাজ করে। তাহলে অধ্যক্ষ হচ্ছে লোকসভার স্পিকারকে বলা হয় অধ্যক্ষ, অর্থাৎ লোকসভার যে সভাপতিত্ব করেন তাকে বলা হয় অধ্যক্ষ, এবং রাজ্যসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হয় চেয়ারম্যান। তাহলে এই যে এটা কিন্তু অধ্যক্ষের অধীনে কাজ করে, ঠিক আছে, এই কমিটিটা। আর মনে রাখবে যে 1 বছর অন্তর অন্তর কিন্তু এই কমিটির সদস্যরা কিন্তু তাদের আর কি তাদের কিন্তু আর কি টার্ম থাকে, কার্যকালের টার্ম থাকে 1 বছর করে। তাহলে আবার বলে দিচ্ছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এটা একটা আর্থিক সম্পর্কিত কমিটি। এই কমিটিতে 22 জন সদস্য থাকে, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। মন্ত্রিসভার কোনো সদস্য এই কমিটিতে থাকতে পারবে না। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন সদস্যরা, অর্থাৎ যেই কক্ষে সদস্য সংখ্যা বেশি সেই কক্ষের থেকেই 15 জন বেশি আসে, লোকসভা থেকে বেশি জন আসে, আর রাজ্যসভা থেকে 7 জন আসে মাত্র। তারপরে হচ্ছে সিএজির রিপোর্ট পরীক্ষা করে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এবং সরকারের ব্যয়, নির্বাহ ক্ষতি এবং অনিয়ম তুলে ধরে তারপরে একটা রিপোর্ট সেটা সংসদে পেশ করে এই কমিটি। তাহলে এই কমিটির এটাই কাজ যে সিএজির রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে সরকার কোথায় কত টাকা খরচ করেছে না ভুল করেছে, কোথায় আর কি অনিয়ম করেছে, কোথায় আর্থিক ব্যয় বেশি ধরো বের করেছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, আর কোনো কিছুতে খরচ করেছে কম টাকা, আর বাকি টাকাটা অন্য কিছুতে আর কি সেটার কোনো হিসাব নেই। তাহলে তার জন্য এই যে ভুল, এই যে ক্ষতি, এই অনিয়ম তুলে ধরতে সাহায্য করে এই কমিটিটা, ঠিক আছে। তারপরে এই কমিটির প্রধান হন বিরোধী দলনেতা, আর অধ্যক্ষের অধীনে এই কমিটি কাজ করেন, আর 1 বছর টার্ম থাকে। তারপরে দেখো এস্টিমেট কমিটি। এখন আসছি এস্টিমেট কমিটি, এটাও কিন্তু একটা আর্থিক সম্পর্কিত কমিটি, ঠিক আছে। এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, আর এখানে পাবলিক আন্ডারটেকিংস কমিটি, এই 3টি কমিটিকে একসঙ্গে বলা হয় আর্থিক কমিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কমিটি বলা হয়, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল কমিটিরই কিন্তু এই 3টি ভাগ। দেখো তাহলে এস্টিমেট কমিটিতে কতজন লোক থাকে, 30 জন লোক থাকে। এই 30 জনের মধ্যে 30 জনই কিন্তু লোকসভা থেকে থাকে, রাজ্যসভা থেকে কোনো সদস্য এই এস্টিমেট কমিটি থেকে থাকে না। এস্টিমেট কমিটির সদস্যরা কিভাবে নির্বাচিত হন, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত হন সদস্যরা, অর্থাৎ এখানে যেভাবে নির্বাচিত হয় ঠিক সেভাবেই এখানে নির্বাচিত হয়। এখন বলবে এখানে তো 2টি কক্ষ ছিল, তার জন্য এখানের মধ্যে 543 জন এখানে বেশি সদস্য আছে, তাই এখানে বেশি সদস্য চলে গেছে, আর রাজ্যসভাতে কম সদস্য আছে তাই এখানে কম সদস্য আসছে এই কমিটিতে। কিন্তু এখানে তো একটা কমিটি। এটা হচ্ছে দেখো এখানে লোকসভা থেকেই 30 জন থাকবে, কিন্তু লোকসভাতে যে সদস্যরা থাকবে তারা কি একটা পার্টি কি লোকসভাতে থাকে? লোকসভাতে কিন্তু অনেক পার্টির সদস্য থাকে, ঠিক আছে। প্রত্যেক পার্টিরই লোকসভাতে 543 জন থাকে, আর এই 543 সদস্যের মধ্যে সরকার যে তৈরি করে তার কাছে 272টি সিটের উপরে থাকলেই হয়। যেমন 2019 সালে যে লোকসভা নির্বাচন হয় সেখানে কিন্তু 282টা সিট পায় আর কি বিজেপি, আর বাকি সিটগুলো লোকসভাতে বাকি সিটগুলো অন্যান্য পার্টি পায়। তাহলে এখানের মধ্যে অন্যান্য পার্টিরাও তো আছে, তাহলে সেই পার্টি প্রত্যেকটি পার্টির থেকে কিন্তু আর কি সদস্যরা কিন্তু এই এস্টিমেট কমিটিতে থাকে। তাহলে এর জন্যই প্রত্যেক পার্টির থেকেই যাতে সদস্যরা আসতে পারে তার জন্য এখানে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোটে কিন্তু সদস্যরা নির্বাচিত হন। তারপর দেখো সরকারের আনুমানিক ব্যয় নির্ধারণ করে, অর্থাৎ সরকার কোনোখানে কত টাকা খরচ করবে তাকে একটা কমিটি কিন্তু তাকে রিপোর্ট দেয় যে কোথায় কত টাকা সরকার ধরো একটা রাস্তা ধরো আবার বলছি যে একটা রাস্তা তৈরি করবে 4000 কোটি টাকা বললো, ঠিক আছে। পার্লামেন্টে একটা বিল উত্থাপন করলো যে একটা অর্থবিল কি অর্থবিল কিন্তু সবসময় লোকসভাতেই উত্থাপন করা হয়। তাহলে একটা অর্থবিল অর্থাৎ আর্থিক সম্পর্কিত একটা বিল যে রাস্তা তৈরি করা হবে তার জন্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে 4000 কোটি টাকা বের করা হবে। তাহলে সরকার যদি সেই বিলটা উত্থাপন করে তাহলে ধরো একটা কমিটি নিয়োগ করা হয়ে গেল যে এস্টিমেট কমিটি, যে এই কমিটি রিপোর্ট দিবে যে রাস্তা তৈরি করতে কি 4000 কোটি টাকাই লাগবে নাকি তার থেকে কম হবে, আর কি এই কমিটি একটা রিপোর্ট দিবে যে এইভাবে করলে আরও ভালো হবে, এর থেকে কম ব্যয় আরও ভালো মতো কাজ করা যাবে। তাহলে সরকারের আনুমানিক ব্যয় নির্ধারণ করে এই এস্টিমেট কমিটি। তারপরে হচ্ছে অর্থবিলের উত্থাপন সংক্রান্ত বিষয়ে ভূমিকা রয়েছে। তাহলে অর্থবিল উত্থাপন সম্পর্কে, অর্থবিল কি আর্থিক সম্পর্কিত যে বিল, আর বিল কাকে বলে এবং বিলের যে প্রকারভেদ, ফাইন্যান্সিয়াল বিল, মানি বিল, এই সমস্ত আলোচনা করেছি। তাহলে বিলের সম্পর্কে
একটা পুরোটাই তাহলে এই বিল সম্পর্কে, বিল কি, বিলের শ্রেণী বিভাগ, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, পরে এই বিলের সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা এই আই বটনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখতে পারো, ঠিক আছে, বা চ্যানেলে গিয়ে দেখতে পারো বিল কি, বিলের শ্রেণী বিভাগ সমস্ত প্রকার। তাহলে আমি সেখানে বলেছিলাম সেই ভিডিওতে, সেই ক্লাসটিতে, যে অর্থ বিল সবসময় লোকসভাতে উত্থাপন করা যায় এবং অর্থ বিল ভারতের সংবিধানের 110 নম্বর আর্টিকেলে দেওয়া আছে, ঠিক আছে। 110 নম্বর আর্টিকেলে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ ডিফাইন করা আছে এই অর্থ বিল সম্পর্কে। তাহলে অর্থ বিল উত্থাপন যেহেতু লোকসভাতেই হয়, তার জন্যই কিন্তু এখানে লোকসভার সদস্যরা এই কমিটির সদস্য হন। যেহেতু রাজ্যসভার আর কি অর্থ বিলে অতটা শক্তি নেই, অর্থাৎ ক্ষমতা নেই, অর্থ আর কি আর্থিক সম্পর্কিত, অর্থাৎ অর্থ বিলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা লোকসভাতেই, লোকসভারই সমস্ত ক্ষমতা আছে। তাহলে তার জন্য লোকসভার সদস্যরাই এই এস্টিমেট কমিটির সদস্য হন। তাহলে অর্থ বিল উত্থাপন সংক্রান্ত বিষয়ে এই কমিটির ভূমিকা রয়েছে। আর সদস্যরা 1 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন। কারণ এটা কি, এটা একটা স্থায়ী কমিটি, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কিন্তু, এই কমিটিটা কিন্তু থাকেই, শুধু 1 বছর পর পর সদস্যরা কিন্তু, সদস্যদের পরিবর্তন ঘটে। বোঝা গেল? এবার দেখো পাবলিক আন্ডারটেকিংস কমিটি। পাবলিক আন্ডারটেকিংস কমিটিতে সদস্য সংখ্যা থাকে 22 জন। 22 জন সদস্যদের মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন সদস্য থাকে রাজ্যসভা থেকে। আর এই যে কমিটিতে মন্ত্রিসভার সদস্য নন এমন সদস্যরা থাকে, অর্থাৎ এই কমিটিতেও কিন্তু মন্ত্রিসভার সদস্য থাকবে না। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও কিন্তু মন্ত্রিসভার সদস্য থাকবে না, আর পাবলিক আন্ডারটেকিংস কমিটিতেও কিন্তু মন্ত্রিসভার কোনো সদস্য থাকবে না। বোঝা গেল? তারপরে দেখো, কিন্তু এই এস্টিমেট কমিটিতে মন্ত্রিসভার সদস্য থাকতে পারে, নাও থাকতে আর কি থাকতে পারে, এটা কোনো যে মন্ত্রিসভার সদস্য থাকবে না আর কি মন্ত্রীরা থাকতে পারবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে, থাকতেই পারে। কিন্তু পাবলিক আন্ডারটেকিংস কমিটিতে কিন্তু মন্ত্রিসভার সদস্য থাকবে না এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও মন্ত্রিসভার সদস্য থাকবে না। এই দুটি কমিটি সিমিলার ধরতে পারো, ঠিক আছে, অনেকটা, যে এখানে 22 জন সদস্য থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও 22 জন সদস্য থাকে। এখানে 15 জন লোকসভা থেকে থাকে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও 15 জন লোকসভা থেকে থাকে। রাজ্যসভা থেকে 7 জন থাকে এই পাবলিক আন্ডারটেকিংস কমিটিতে, আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও 7 জন রাজ্যসভা থেকে থাকে। অর্থাৎ সদস্য সংখ্যা কিন্তু দুটারই একই, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর পাবলিক আন্ডারটেকিংস কমিটি সদস্য সংখ্যা একই, 22 জন। 22 জনের মধ্যে 15 জন লোকসভা, 7 জন রাজ্যসভা, এখানেও 15 জন লোকসভা, 7 জন রাজ্যসভা। এখানেও কোনো সদস্য আর কি মন্ত্রী হওয়া চলবে না, এখানেও কোনো সদস্য মন্ত্রী হওয়া চলবে না। তারপরে হচ্ছে সরকারি উদ্যোগে পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্রিয়াকলাপ পর্যালোচনা করে। অর্থাৎ সরকারের উদ্যোগে পরিচালিত এমন কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ এমন কোনো কোম্পানি, ধরো সরকার চালাচ্ছে, যেমন LIC, ঠিক আছে, এমন অনেক আছে। তাহলে সেই যে সরকারের দ্বারা পরিচালিত এমন কোনো কোম্পানি, এমন কোনো সংস্থা, তাহলে সেই যে কোম্পানি তার বা সেই কোনো প্রতিষ্ঠান, তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপ পর্যালোচনা করা এই পাবলিক আন্ডারটেকিংস কমিটির কিন্তু কাজ। বোঝা গেল? তাহলে সরকারের আর কি সরকার পরিচালিত, অর্থাৎ সরকার পরিচালিত এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা সরকার চালাচ্ছে, তার যে ক্রিয়াকলাপ, তার যে কার্যকলাপ, সেটা আর কি দেখা, অর্থাৎ সেই বিষয়ে রিপোর্ট পেশ করা এই পাবলিক আন্ডারটেকিংস কমিটির কিন্তু কাজ। আর এখানের মধ্যে আরেকটা কথা মনে রাখবে, যে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটিটা সর্বপ্রথম কবে আসে, তাহলে মনে রাখবে 1921 সালে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিটা আসে, ঠিক আছে। তার আগে কিন্তু ভারত শাসন আইন 1919, এই ভারত শাসন আইন 1919-এর ভিত্তিতে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অর্থাৎ এই ভারত শাসন আইন আসে 1919-এ। তারপরে সেখানে তার ভিত্তিতে কিন্তু 1921 সালে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি আসে। আর এই ভারত শাসন আইনকে বলা হয় মন্টফোর্ড রিফর্ম, ঠিক আছে, মন্টফোর্ড রিফর্ম। তাহলে এই মন্টফোর্ড রিফর্মস বা ভারত শাসন আইন 1919-এর ভিত্তিতে 1921 সালে কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি আসে, এটা মনে রাখবে। আর এই তিনটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি আর পাবলিক আন্ডারটেকিংস কমিটি, এই তিনটিকে একসঙ্গে বলা হয় আর্থিক কমিটি, ফাইন্যান্সিয়াল কমিটি। আর এটা হচ্ছে লাস্ট যেটা আলোচনা করব, সেটা হচ্ছে SC ও STদের কল্যাণের জন্য কমিটি। অর্থাৎ এই কমিটিতে 30 জন সদস্য থাকে।
20 জন থাকে লোকসভা থেকে এবং 10 জন থাকে রাজ্যসভা থেকে। তাহলে মনে থাকবে এসসি ও এসটিদের আর কি কল্যাণের জন্য কমিটিতে 30 জন সদস্য থাকে, 20 জন থাকে লোকসভা থেকে আর 10 জন থাকে রাজ্যসভা থেকে। আর এসসি ও এসটিদের কল্যাণ সাধন এই কমিটির প্রধান কাজ, অর্থাৎ এসসি এসটিদের জন্য বিভিন্ন স্কিম লঞ্চ করা, ঠিক আছে, সেই ব্যাপারে রিপোর্ট করা, তারপরে এসসি এসটিদের সরকারি চাকরির ক্ষেত্রে সেখানে সুযোগ দেওয়া, সুবিধা দেওয়া। তাহলে এই যে এসসি এসটিদের কল্যাণ সাধন করা, তার জন্যই এই এসসি ও এসটিদের কল্যাণের জন্য কমিটি গঠন করা হয়। তাহলে এইগুলি কিন্তু স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ এগুলি হচ্ছে স্থায়ী কমিটি, ঠিক আছে। আর তারপরের ভিডিওতে আলোচনা করব আরেকটা কমিটি আছে, সেটা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, অর্থাৎ সংসদীয় যৌথ কমিটি। সেই সংসদীয় যৌথ কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সম্পর্কে তার নেক্সট ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে প্রথমে এই কমিটিটা সম্পর্কে তোমরা যদি একবার না বুঝতে পারো, বারবার ভিডিওটি দেখো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।